আসসালামু আলাইকুম। পাঁচমুখী বেগম আনোয়ারা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আছেন আমজাদ হোসেন, প্রভাষক, দর্শন বিভাগ, পাঁচমুখী বেগম আজকে যুক্তির উপাদান। আজকে এই ক্লাসটা তো মনোযোগ সহকারে দেখো। আশা করি যুক্তিবিদ্যার মূল বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকের টপিকটা এখনকার টপিকগুলো বুঝলেই যুক্তিবিদ্যা বোঝা সহজ হবে। তুমি যে যতটা ভালোভাবে আজকের এই ক্লাসটা নিতে পারবে ততটাই সমৃদ্ধ হবে যুক্তিবিদ্যার জ্ঞানী। এখন আসি যুক্তির উপাদান। যুক্তি কি? ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। আমরা কি করি, যে অনুমানগুলো ভাষায় প্রকাশ করি এগুলোই হচ্ছে কি যুক্তি। আমি যেটা জানি, আমরা জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে যে গমনের প্রক্রিয়া, ওইটা কি অনুমান। তাই এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হবে এটাই যুক্তি। যেটা আমার মনে আছে সেটা কোনো যুক্তি না, সেটা হচ্ছে অবধারণ। যে অনুমানটা আমার মনে আছে এখনো প্রকাশিত হয় না, এটা হচ্ছে অবধারণ, প্রাথমিক রূপ যুক্তি। কিন্তু যুক্তি কোনটা? যেটা আমি প্রকাশ করলাম ওইটা যুক্তি। তাইলে যুক্তি কাকে বলে? ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। এখন এই যুক্তি প্রকাশ হয় কিভাবে? আমরা এই যুক্তি বাক্যের মাধ্যমে যুক্তিগুলো প্রকাশিত হয়। ভাষায় বিভিন্নভাবে প্রকাশিত হয়, কিন্তু মূলত এই আমাদের যুক্তিবিদ্যায় যুক্তিগুলো প্রকাশিত হয় মূলত এই যুক্তি বাক্যের মাধ্যমে। তাকে আমরা ভাগ করলে বা বিশ্লেষণ করলে আমরা এটা পরবর্তী একটা বলে পেয়ে যাব। তাহলে আমরা এখন যুক্তি বাক্য কাকে বলে? যুক্তি বাক্য দুটি পদের সম্পর্কে বর্ণনাকে যুক্তি বাক্য বলে। দুটি পদের সম্পর্কে বর্ণনাকে যুক্তি বাক্য বলে। বইয়ে বিভিন্ন ভাবে থাকতে পারে, ঠিক আছে। আপাতত ক্ষেত্রে হবে চলবে, কিন্তু পরিপূর্ণ যুক্তি বাক্য সেটা হচ্ছে দুটি পদের সম্পর্কে সদার্থক, নয়ার্থক, বোধক যে ভাষা, ওইটা হচ্ছে যুক্তি। হ্যাঁ, বর্ণনামূলক বাক্য দিয়ে এগুলো তো হয়, প্রকাশিত হয়, প্রকাশিত হয়, সেক্ষেত্রে হয়ে যাবে। এখন আসি যুক্তি বাক্যের দুটি পদ, ঠিক আছে। এই পদ কি? মূল টপিক, মূল আলোচ্য বিষয় পদ কি? কিংবা এরকম হতে পারে যুক্তরাজ্যের একটা উদাহরণ।
পদ। তাইলে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পদ কি? পদ হচ্ছে যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে যে শব্দ বসে তাকে পদ বলে। যেমন যুক্তি বাক্যগুলো ঠিক আছে, উদ্দেশ্য বিধেয়, এই যে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে যে শব্দ বসে তাকে পদ বলে। যে তাহলে উদ্দেশ্য বিধেয় হিসেবে যে শব্দ বসে তাকে পদ বলে। উদ্দেশ্য বিধেয় চিনি না, উদ্দেশ্য বিধেয় চিনি না, তাহলে উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে? উদ্দেশ্য যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য বলে। যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য বলে। তাহলে এখানে এই বাক্যে দেখি আমরা এই যে ফুল সম্পর্কে স্বীকার করা হয়েছে, ফুল সম্পর্কে কাক আছে, কাক সম্পর্কে। তাহলে এই যে ফুল এবং কাক দুই বাক্যে দুইটাই কি পদ, উদ্দেশ্য পদ। তাহলে যার সম্পর্কে কোনো কিছু স্বীকার হয় স্বীকার, যদি বলি তোমরা আমার ছাত্র তাহলে কি সম্পর্ক কি স্বীকার, যদি বলি তোমরা আমার ছাত্র নও তাহলে কি অস্বীকার, নয় হলে কি অস্বীকার, হয় কি হয় স্বীকার। তাহলে ফুল সম্পর্কে কি করা আছে, স্বীকার করা আছে। কার সম্পর্কে কি করা আছে, অস্বীকার করা হয়েছে। তাহলে যার সম্পর্কে কোনো কিছুটা কি আমরা জানি না, যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। আর এই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় পদ বলে। বিধেয় কাকে বলে, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। উদ্দেশ্য কাকে বলে, যার সম্পর্কে কোনো কিছু স্বীকার করা তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু স্বীকার করা তাকে বিধেয় পদ বলে। এখন আসি তাহলে পদ কি পেলাম আমরা, যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে যে শব্দ বসে তাকে পদ বলে। তাহলে আমরা পদ কি পেলাম, যেখানে ফুল পেলাম একটা পদ, সুন্দর পেলাম একটা পদ এই বাক্যে, পরবর্তী বাক্যে কাক পেলাম একটা পদ, কুকি পেলাম একটা পদ। এভাবে যে কোনো শব্দ, যে শব্দগুলো যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারে উদ্দেশ্য হিসেবে সবগুলোই কি পদ। এখন আসি যুক্তি বাক্যের কয়টি অংশ, যুক্তি বাক্যের তিনটি অংশ।
এটা হচ্ছে সংযোজক। এর একটা যুক্তি আমরা বলে দিই, ফুল হর তাহলে এই যে যা সম্পর্কে শিখে সেগুলো তাকে বলা উদ্দেশ্য পদ। এটা যা উদ্দেশ্য সম্পর্কে যাকে শিখে তাকে বলা হয় বিধেয় পদ। তো উদ্দেশ্য বিধেয় পাইলাম, একটা বিষয় বাকি রইল না, হয় এবং নয়। এটা হচ্ছে কি সংযোজক। যে শব্দ দ্বারা উদ্দেশ্য বিধেয়কে সংযোজিত করা হয়, যে শব্দ দ্বারা উদ্দেশ্য বিধেয়কে সংযোজিত করা হয়, একত্রিত করা হয়, তাকে সংযোজক বলে। এখন আসি শব্দ নিয়ে আসি একটু। শব্দ কাকে বলে? এক বা একাধিক বর্ণের সমষ্টি, এক বা একাধিক বর্ণের সমষ্টি যা অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। এক বা একাধিক বর্ণের সমষ্টি যা অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার। শব্দ তিন প্রকার: পদযুক্ত শব্দ, সহপদ পদ নিরপেক্ষ বা অযোগ্য শব্দ। তাইলে পদযুক্ত কোনগুলো? যে শব্দগুলো যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্য, ওইগুলোকে পদযুক্ত শব্দ। যে শব্দ যুক্তিবাক্যের পদ হিসেবে, যুক্তিবাক্যে পদ হিসেবে সরাসরি, যে শব্দ যুক্তিবাক্যে সরাসরি পদ হিসেবে বসে লিখে আমরা ব্যবহৃত হয় বা বসে, একই কথা, বসে তাকে পদযুক্ত শব্দ বলে। যে শব্দ যুক্তিবাক্যে সরাসরি পদ হিসেবে বসে তাকে পদযুক্ত শব্দ বলে। যেমন ওই বাক্যগুলো কি ছিল? ফুল ছিল, সরাসরি বসে। একইভাবে সুন্দর ছিল, সরাসরি বসে। কাক ছিল, সরাসরি বসে। কুকিল ছিল, সরাসরি বসে। এগুলো কি পদযুক্ত শব্দ। যে পদযুক্ত শব্দগুলো পদকে সহযোগ্য, মানে পদকে সহযোগিতা করে, এরকম যোগ্যতা যে শব্দ আছে। তাহলে যে শব্দ পদযুক্ত শব্দের পরে বসে সহযোগিতা করে, তাকে সহপদযুক্ত শব্দ বলে। যেমন
গুণ। আর যদি একটা ফুল কি হয় সুন্দর হইতো না, তাহলে ফুল শব্দটা পদযুগ, কিন্তু টি শব্দটা কি স্বপদযুগ, মানে কি স্বপদযুগ, পদযুগ শব্দ পরে বসে সহযোগ দেবে। টি টা খাটা খাটি গুণ এগুলো কি স্বপদযুগ শব্দ। তাহলে পদযুগ পাইলাম, স্বপদযুগ পাইলাম। এখন আসে পদ কি করব, যে শব্দ যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কখনোই বসে না, হিসেবে কখনোই বসে না। কখনোই বসে না বা বসার যোগ্যতা নেই। তাকে পদ নিরপেক্ষ বা পদযুগ শব্দ বলে। তাকে পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ বলে। আমরা কি পেলাম? শব্দগত প্রকার তিন প্রকার। কি কি? পদযুগ্য, স্বপদযুগ্য, পদ অযোগ্য। পদযুগ্যগুলো যে শব্দ সরাসরি যুক্তি বাক্যে পদ হিসেবে বসে থাকে পদযুগ্য শব্দ বলে। স্বপদযুগ্য যে শব্দ পদযুগ্য শব্দ পরে বসে সহযোগিতা করে থাকে স্বপদযুগ্য শব্দ বলে। পদ নিরপেক্ষ যে শব্দ যুক্তি বাক্যে উদ্দেশ্য বিশেষে কখনোই বসে না, তাকে পদ নিরপেক্ষ পদ অযোগ্য শব্দ বলে। তাহলে একটা প্রশ্ন আসে, প্রশ্ন সেগুলো হচ্ছে সকল পদী শব্দ সকল শব্দ পদ নয় কেন? এটা তোমার অনুধাবন দিতে পারে 2 নম্বরের জন্য, আবার উচ্চতর করে দিতে পারে 4 নম্বরের জন্য। এখন তুমি তোমার বিশ্লেষণ করবা, যদি 2 নম্বরের জন্য হয় তাহলে সংক্ষিপ্ত ভাষা হবে এরকম ভাবে সকল পদী শব্দ, মানে কি এই যে পদগুলা ফুল সুন্দর কাট এগুলো কি শব্দ না? এগুলো কি শব্দ না? শব্দ। শব্দ কিন্তু পদযুগ্য, স্বপদযুগ্য, পদযোগ্য সব থেকে কি আমরা পদ পাইলাম। তাহলে সকল পদী শব্দ, সকল যা আছে তার সবগুলো কি শব্দ, কিন্তু সকল শব্দ কি পদ নয়। সকল শব্দগত প্রকার 3 প্রকার: পদযুগ্য, স্বপদযুগ্য, পদযোগ্য। এই অযোগ্য আছে, অযোগ্যগুলো কি কি? যেমন হায় হায়, মরি মরি, এগুলো সি 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 সি, এরকম সি সি। হ্যাঁ, এই কথাগুলো হায় আল্লাহ, হায় ভগবান বলে না, এই বিষয়গুলো কি কখনোই যুক্তি বাক্যে বিধেয় হিসেবে বসে না। এগুলো কি পদযোগ্য শব্দ। অযোগ্য শব্দগুলো কি পদ হিসেবে বসবে? বসে না। তাহলে এগুলো কি শব্দ, এগুলো কি শব্দ, কিন্তু এগুলো কি পদ না। এগুলো কি শব্দ কিন্তু পদ না। কি লেখা আছে? পদ অযোগ্য শব্দ, পদের নেই অযোগ্য, কিন্তু সেটা শব্দ। ঠিক আছে? তাহলে কি শব্দ কিন্তু কি পদ না। তাহলে কি সকল পদ শব্দ, কিন্তু সকল শব্দ কি পদ নয়। এই কথাটি আমরা বুঝাই বলবো। ঠিক আছে? তো যখন একটা উচ্চতর কথা তখন আমরা শব্দ শ্রেণী দিলে এটা একবার সুন্দর পারফেক্ট আনসারটা হবে। এই এরপরে আসে এবার যুক্তি বাক্য।
সম্পর্কে বর্ণনাকে যুক্তি বাক্য বলে। এখন এই যুক্তি বাক্য গুণ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, যথা সদুত্তর, একটা হচ্ছে নয়োত্তর। গুণ অনুসারে যুক্তি বাক্যের গুণ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, একটা হলো সদর্থক, অন্যটি হলো নয়োত্তর। সদর্থকগুলো হয় বা হন, এগুলো কি সদর্থক। হয় বা হন বলতে কি সদর্থক। হয় হন দিয়ে কি করা হয়, এখানে সম্পর্কটা কি করা হয়, স্বীকার করা হয়। কি করা হয়, স্বীকার করা হয়। নয়োত্তর কি কি দেখেছি আমরা, নয় বা নন লেখা থাকে, এগুলো কি নয়। এখানে কি করা হয়, কি করা হয়, অস্বীকার। এর গুণ অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার, দুই প্রকার, একটা হলো সদর্থক, অন্যটি কি নয়োত্তর। একটা সদর্থক, অন্যটি নয়োত্তর। আর পরিবর্তন অনুসারে কয় প্রকার, পরিবর্তন অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, একটা হলো সার্বিক, অন্যটি হলো বিশেষ। সার্বিক অন্যটি কি বিশেষ। সার্বিক মানে হচ্ছে বেশি, আর বিশেষ মানে কি কম, অল্প, সামান্য। ঠিক আছে, তাহলে সার্বিক কি দিয়েছে আমরা, দেখা যাচ্ছে যে সকল, সমস্ত, সব, এটাকে বলে দেখলাম যুক্তি। এটা কি সার্বিক, সকল, সমস্ত, সব। এখানে নেগেটিভ পার্সন হচ্ছে কি, নেগেটিভ সব হচ্ছে পুরো। বেশিটাকে নর্থটাকে বেশি বলতে বোঝায় পুরো দিয়া। আচ্ছা, তাহলে বিশেষ কি দিয়েছে আমরা, দেখা থাকে কিছু, দেখা থাকে কিছু কিছু, দেখা থাকে কোনো কোনো। এই লেখাগুলো থেকে আমরা শিখব বিশেষ বাক্য। তাহলে পরিবর্তন অনুসারে কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে সার্বিক, একটা হচ্ছে কি বিশেষ। সার্বিক মানে কি থেকে শিখব, মানে বেশি, বিশেষ মানে কি কম। সার্বিক কি থেকে শিখব, সকল, সমস্ত, সব, কোন, এইগুলো থেকে চিঠি আমরা সমস্ত বেশি দিব, সার্বিক শিখব। আর যদি দেখা যায় কিছু থাকে, কিছু কিছু থাকে, কোন কোন থাকে, এগুলো কি বিশেষ যুক্তি বাক্য। এখন আসি এই যে গুণ পরিমাণ লেখা আছে, গুণ উপরিমাণ সংখ্যা কয় প্রকার, গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্য চার প্রকার। তারপর কি কি, এই যে সার্বিক যুক্তি করা, সদর্থক যুক্তি করা, তাহলে কি হলো সার্বিক, সদর্থক। আবার কি বলা, সার্বিক যুক্তি করা, কি না সার্বিক নয়োত্তর। এরপরে বিশেষ সাথে যুক্ত করা, এটা বিশেষ, বিশেষ সদর্থক, বিশেষ কি যুক্তি বাক্য, কি যুক্তি বাক্য, যুক্তি বাক্য, যুক্তি বাক্য। এখন আমি গঠনটা সংজ্ঞাগুলো, যুক্তি বাক্যের সংজ্ঞাগুলো পরে দেই, আগে আমি গঠনগুলো দেখাই। হ্যাঁ, কি বলে সার্বিক, সার্বিক
সকল যা লেখে ভিতরে তাই হবে, ঠিক আছে? শুধু বাস্তবে যেটা মিলে ওইটাই মানে অ্যাকুরেট যুক্তি হবে, যেহেতু বাস্তবে নাই ওইটা কি ভুল যুক্তি হবে, কিন্তু যুক্তিবাক্য হবে। এখানে দেখবেন সকল কাক হয় কালো, সকল মানুষ হয় মানুষই, সকল সব ব্যবসায়ী হয় সব, যা লেখে তাই হবে। হ্যাঁ, তাহলে এরপরে আসে সার্বিক প্রয়োগ। সার্বিক প্রয়োগ নয় নয় তো বাক্যে বেশি বলে কি দেয় পুরো দেয়। পুরো মানে কি বেশি, পুরো মানে বেশি। তাহলে কোনো ফুল নয় ফল, ফুলের সাথে ফল সম্পর্ক নেই। কোনো হাতি নাই ঘোড়া সম্পর্ক নাই, কোনো কাক নাই কুকির সম্পর্ক নাই, কোনো মানুষ না ফেরেশতার সম্পর্ক নাই, ঠিক আছে? তাহলে এখানে যা লেখে তাই হবে। দেখলাম কোনো সকল ফুল হয় সুন্দর, এখানে কোনো কাক হয় কুকি। এরপর আছে বিশেষে, ঠিক আছে কি ক মানে কি বোঝায় কিছু দেয়া, কিছু কিছু দেয়া হয়, কিছু হয় কি আমি যদি কিছু ফুল হয় গোলাপ হবে না, জানি না। এবার কিছু কিছু ফুল দেখি, আবার এটা কিছু কিছু দেওয়া হবে, কিছু আম নয় মিষ্টি হবে না? এই হলো যুক্তিবাক্য প্রাথমিক রূপগুলো। হ্যাঁ, এটা এখন সঙ্গে আসছে। তাহলে এই যে সার্বিক শব্দ যুক্তিবাক্য, সার্বিক নয়তো যুক্তিবাক্য, বিশেষ শব্দ যুক্তিবাক্য, বিশেষ নয়তো যুক্তিবাক্য, এগুলোকে বলা হয় প্রতীকী ভাষায় এ ই আই ও, এই চারটা বাক্যের এই চারটা রূপ। এখন আমি সঙ্গে আসছে বাক্যগুলো। এখানে লিখে দিন। তাহলে এবারে সমান একটা 733 সময়টা, তাহলে এটা কি উদ্দেশ্য পদ, এটা কি বিধেয় পদ, এটা উদ্দেশ্য, এটা কি বিধেয়। যুক্তিবাক্যে তিনটি অংশ বলছিলাম, উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সংযোজক, ঠিক আছে? তাহলে এখানে সবগুলো আছে। তাহলে যে বাক্যে একই সঙ্গে দিলে বলবে, যে বাক্যে বিধেয় পদ, যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে, উদ্দেশ্য পদ সম্পর্কে এই যে সকল সকলকে কি বোঝায় পরিমাণে। এবার কি সকলকে বাদ গেছে, ফুল বাদ গেছে এটা না, তাই না? সকল পূর্ণাঙ্গ, সকল পূর্ণাঙ্গ কি পরিমাণ মানে কি পরিমাণ একটা হচ্ছে ব্যাখ্যা, পূর্ণাঙ্গ ব্যাখ্যা কি করে হয়, কি করে স্বীকার করে, স্বীকার করে তাকে সার্বিক সদস্য বাক্য সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা স্বীকার করে, যেভাবে দেহবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। আবার বলছি, যে বাক্যে কার সম্পর্কে, উদ্দেশ্য পদ, ফুল সম্পর্কে, সুন্দর সম্পর্কে সব সম্পর্কে করে
যে যে বাক্যের উদ্দেশ্যবাদ সম্পর্কে পূর্ণাঙ্গ বোঝাতে শেয়ার করে তাকে স্বার্থসহ চিত্রবাক্য বলে। পরবর্তীটা হচ্ছে ইবাক্য, যে বাক্যের বিধায়ক উদ্দেশ্যবাদ সম্পর্কে পূর্ণাঙ্গ বোঝাতে অস্বীকার করে। রানিংটা হচ্ছে এবাক্য, উদাহরণ হচ্ছে এটা, ঠিক আছে, এটা উদাহরণ, ঠিক আছে। ইবাক্য, ইবাক্য কি হয়? যে বাক্যের বিধায়ক উদ্দেশ্যবাদ সম্পর্কে পূর্ণাঙ্গ বোঝাতে এখানে কি হবে? অস্বীকার হবে। অস্বীকার করা হয় তাকে সার্বিক ক্রিয়াকে শব্দগুলো কি হবে? ন ন ল খ চিত্রবাক্য বলে। যে বাক্যের বিধায়ক উদ্দেশ্যবাদ সম্পর্কে পূর্ণাঙ্গ বোঝাতে অস্বীকার করে তাকে সার্বিক চিত্রবাক্য বলে। 3 নম্বর, যে বাক্যে বিধায়ক উদ্দেশ্যবাদ সম্পর্কে এটা কি পরিমাণে কি ওরেসের পরিমাণে সব, এখানে কি পরিমাণে কি কম, এই বলা আংশিক বাক্য, পরিমাণ কি আংশিক, পুরোটার জায়গা কি আংশিক বাক্য। কি করা হয়? এটা হচ্ছে স্বীকার করা থাকে বিশেষ শর্ত, বিশেষ শর্ত চিত্রবাক্য বলে বা এই বাক্য বলে। তাহলে যে বাক্য বিধায়ক উদ্দেশ্যবাদ সম্পর্কে আংশিক বাক্য স্বীকার করে তাকে বিশেষ শর্ত চিত্রবাক্য বলে। আর যে বাক্য বিধায়ক উদ্দেশ্যবাদ অস্বীকার করে তাকে বিশেষ আল্লাহ হাফেজ।